প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়েটিভ লার্নিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর গণিত, এবং গণিতের টপিকসটা হচ্ছে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এখান থেকে কিছু কোশ্চেন সলভ করব। তো চলো আমরা শুরু করি ম্যাট্রিক্সটা দিয়ে। আসলে ম্যাট্রিক্সটা কি জিনিস বা ম্যাট্রিক্সটা কি সেটা যদি আমাদের জানতে হয়, তো প্রথমেই যদি বলা লাগে এটা যে ম্যাট্রিক্স হচ্ছে কিছু সুনির্দিষ্ট সংখ্যা যাকে সারি এবং কলামের মাধ্যমে উপস্থাপন করা হয়। যেমন আমি যদি লিখি যে 2 5 7 3 2 1 1 1 1, এটা হচ্ছে 9টা সংখ্যা আছে। এই সংখ্যাগুলোকে সারি এবং কলামের মাধ্যমে আয়তাকারে হোক বা বর্গাকারে হোক উপস্থাপন করার পদ্ধতিটাই হচ্ছে ম্যাট্রিক্স। তার মানে কি সুনির্দিষ্ট কতগুলো সংখ্যাকে সারি এবং কলামের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আয়তাকারে বা বর্গাকারে সাজানোর সিস্টেমটা বা পদ্ধতিটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ডেফিনিশন জেনে গেলাম। তো ডেফিনিশন থেকে একটা জিনিস আমাদের খুব জানার ইচ্ছা থাকতেছে, একটা হচ্ছে সারি। সারি জিনিসটা কি আর কলাম জিনিসটা কি? আমরা অলরেডি আগে থেকে জানি সারি হচ্ছে আনুভূমিকভাবে বা অর্থাৎ ভূমির সমান্তরালে যা আছে, যেগুলো আছে এগুলোকে আমরা সারি বলে থাকি। আর কলাম হচ্ছে লম্বালম্বিভাবে অর্থাৎ 90 ডিগ্রি করে লম্বভাবে ভূমির সঙ্গে যেগুলো আছে সেগুলোকে কলাম বলে থাকি। অতএব সারি এবং কলাম হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের আনুভূমিকের সঙ্গে যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা সারি বলবো, এবং লম্বালম্বিভাবে যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা কলাম বলবো। তাহলে এটা গেল ম্যাট্রিক্সের সারি এবং কলাম। তো এখন আমরা দেখব ম্যাট্রিক্সের অর্ডার। ম্যাট্রিক্সের অর্ডার কি জিনিস? ম্যাট্রিক্সের অর্ডার বলতে ক্রম বোঝানো হয়, অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে আমরা চিনব কিভাবে। ম্যাট্রিক্সকে যদি চিনতে হয় তাহলে তার অর্ডার জানা লাগবে। কি জানা লাগবে? অর্ডার জানা লাগবে। অর্ডারটা কেমন হবে? অর্ডারটা লিখতে গেলে প্রথমে আমরা এভাবে লিখে নিই, একটু তাহলে বুঝতে সুবিধা হবে। যে সারি, মাঝখানে লিখবো গুণ চিহ্ন এবং পরে লিখবো কলাম। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সারির সংখ্যাটাকে লিখবো, তারপরে গুণ দিয়ে কলাম লিখলে সেটা হবে কি ম্যাট্রিক্সের অর্ডার। যেমন আমি যদি एग्जांपल স্বরূপ লিখতে পারি 2 5 3 7, এটা একটা ম্যাট্রিক্স ছিল। এই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা কয়টা, আনুভূমিকভাবে কয়টা আছে? এই একটা আছে, এই একটা আছে, অর্থাৎ দুটো, মানে 1 নাম্বার 2 নাম্বার। কলাম কয়টা আছে? একটা এবং দুটো, অর্থাৎ সারির সংখ্যা 2, কলামের সংখ্যা 2, মাঝখানে গুণ চিহ্ন দিয়ে যদি আমি ম্যাট্রিক্সের অর্ডারটাকে প্রকাশ করতে পারি, অর্থাৎ এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? 2 গুণ 2। লেখার সময় যদি আমরা গুণ লিখবো, কিন্তু বলার সময় আমরা কি লিখবো? এটাকে বাই বলবো, অর্থাৎ 2/2 একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে অর্ডারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। আবার ম্যাট্রিক্স প্রকাশের জন্য আমরা তিনটা চিহ্ন ব্যবহার করে থাকি। সেই চিহ্ন তিনটা আমাদেরকে একটু দেখে নেওয়া উচিত। আমরা প্রথম বন্ধনীর মাধ্যমে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারি, তৃতীয় বন্ধনীর মাধ্যমে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারি, আর উভয় দিকে সমান্তরাল চিহ্ন দিয়ে মাঝখানে ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তিগুলোকে লিখে ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করতে পারি। তো উপাদান বা ভুক্তি কি জিনিস সেটা একটু দেখে নিই চলো। ম্যাট্রিক্সের এই প্রত্যেকটা সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা উপস্থাপন করেছিলাম, এই প্রত্যেকটাকে আমরা বলে থাকি এলিমেন্ট। এখন অবশ্যই এটাকে এন্ট্রি বলা হয়, ভুক্তি, কিন্তু আগে এটাকে উপাদানও বলা হতো। তাই তোমরা উপাদান বা ভুক্তি যে কোনো কিছু বলতে পারো, সমস্যা নাই। তো এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, এই একটা উপাদান, তার মানে এই চারটা উপাদান নিয়ে এই ম্যাট্রিক্সটা গঠিত ছিল। ম্যাট্রিক্সের সারি ছিল কয়টা? 2টা, কলাম ছিল কয়টা? 3টা। তো এখন আমরা দেখব যে এই প্রত্যেকটা এন্ট্রি বা এলিমেন্ট বা সারি মানে ভুক্তি বা উপাদানের একটা নির্দিষ্ট করে আইডেন্টিটি আছে। সেই আইডেন্টিটিটা আমরা চিহ্নিত করব। কারণ তাহলে আমরা এখন দেখব কি? আমরা দেখব হচ্ছে প্রত্যেকটা এই ভুক্তি বা উপাদানের আইডেন্টিটিটা করতে কাজে লাগবে। আমাদের ম্যাট্রিক্সের যখন অপারেশন চালাবো, অপারেশন করতে গিয়ে কাজে লাগবে। তাহলে চলো আমরা একটা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোর আইডেন্টিটি জেনে নিই, অর্থাৎ তাকে কিভাবে সুনির্দিষ্ট করা যায়। সাপোজ আমি ওই ম্যাট্রিক্সটাই আবার লিখছি 2 5 3 7, এটা ছিল আমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের যদি বলি এই দুইকে আমি কি দ্বারা প্রকাশ করতে পারি, মানে এই দুইয়ের আইডেন্টিটিটা আমরা যদি এদিকে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে 2 ছিল আমার 1 নাম্বার সারির প্রথম উপাদান, আবার 1 নাম্বার কলামের প্রথম উপাদান। তার মানে এটা 1 নাম্বার সারির প্রথম উপাদান এবং 1 নাম্বার কলামের প্রথম উপাদান। তো আমরা ভুক্তির নিচে
চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। কিভাবে? যে এটা ছিল 1 নাম্বার সারি, তাহলে 1, এটা ছিল কলাম কত নাম্বার 1, অর্থাৎ আগে কলাম এবং আগে পরে সারি, আগে সারি এবং পরে কলাম লিখে ম্যাট্রিক্সটার এই ভুক্তিটাকে আমি কি করলাম? সুনির্দিষ্ট করলাম। তাহলে পরেরটাতে যাই। এটা কত ছিল? 1 নাম্বার সারি ছিল। তাহলে 5 কে যদি আমি রিপ্রেজেন্ট করতে যেতাম, তাহলে 5 কত নাম্বার সারি ছিল? 1 নাম্বার সারি। তাহলে কি 1 নাম্বার সারি। কলাম নাম্বার কত ছিল? 2 নাম্বার কলামে ছিল। তাহলে কি 1 2। তাহলে আমি যদি এই 7 কে আইডেন্টিফাই করতে যাই, তাহলে আমি কি করব? আইডেন্টিফাই করতে গেলে 7 কত নাম্বার সারিতে ছিল? অবশ্যই 2 নাম্বার সারিতে ছিল। এবং কত নাম্বার কলামে ছিল বলো তো? 2 নাম্বার কলামে ছিল। তার মানে কি 2 2। তার মানে তোমরা যদি কোথাও দেখো যে A12 একটা ম্যাট্রিক্স এর ভুক্তি, তাহলে A12 যদি একটা ম্যাট্রিক্সের ভুক্তি হয়ে থাকে, তাহলে এই ভুক্তি কত নাম্বার সারির কত নাম্বার কলামে অবস্থান করতেছে তা আমরা সুনির্দিষ্ট করে ফেলতে পারি। কিভাবে? যে এটা দেখেই বুঝতে পারছি 1 1 নাম্বার সারিতে, 2 2 নাম্বার কলামে অবস্থিত। তার মানে যদি এই ম্যাট্রিক্সটার 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলাম দেখতে চাই, তাহলে এখানে। তার মানে আমি যদি এই A কে বলি, তাহলে এটা আমার এখানে অবস্থিত ছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব যে এই ম্যাট্রিক্সের যে অর্ডার লিখেছিলাম, সেই অর্ডারটা আসলে কেমন ছিল। অর্ডারটা ছিল কত? যে দুটো সারি দুইটা কলাম, তার মানে কি 2 বাই 2 ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমি তো জেনে গেছি যে এই ম্যাট্রিক্সটার সারি এবং কলাম সংখ্যা সুনির্দিষ্ট। এখন দেখা যাচ্ছে যে তোমাদেরকে বলে দিলাম যে একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাকে সাধারণ সূত্র আকারে প্রকাশ করতে। তাইলে কিভাবে লিখবো আমরা দেখো। আমি ধরে নিলাম যে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা ছিল m সংখ্যক এবং কলাম সংখ্যা ছিল n সংখ্যক। তাহলে m সংখ্যক সারি এবং n সংখ্যক কলামকে আমি অর্ডারে কিভাবে লিখব? তাহলে m সারিকে প্রথমে লিখব m আর কলামকে পরে লিখব, অর্থাৎ m বাই n একটা ম্যাট্রিক্স হলে তার সারির সংখ্যা হবে m এবং কলামের সংখ্যা হবে n। তো এখন আমরা দেখব যে অর্ডার শেষ করে ম্যাট্রিক্সের সমতা কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স কখন সমান হতে পারে। সমতা মানে সমান। তো চলো ম্যাট্রিক্সের সমতাটা দেখে ফেলি। ম্যাট্রিক্স সমতা। সমতা নির্ধারণ করতে গেলে দুটো শর্ত আগে মাথার মধ্যে গেঁথে ফেলো। সেটা কি? প্রথম, দুটি ম্যাট্রিক্সের অর্ডার সমান হতে হবে। কি হতে হবে? অর্ডার বা ক্রম সমান হতে হবে। এবং দ্বিতীয় শর্তটা কি? দ্বিতীয় শর্তটা হচ্ছে যে ওই ম্যাট্রিক্স দুটোর প্রত্যেকটার ভুক্তি যেন সমান হয়। তাহলে কি হবে? ম্যাট্রিক্স দুটোর প্রত্যেকটার ভুক্তি সমান হয়। দুটি ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি তাদের নিজ নিজ অবস্থানে সমান হয়। এখন কোশ্চেন হলো নিজ নিজ অবস্থান বলতে আমি কি বোঝাচ্ছি? তাহলে দেখো, আমি দুটো ম্যাট্রিক্সকে সমান করতে চাচ্ছি। কেমন? এই একটা ম্যাট্রিক্স লিখছি, 2 বাই 2 একটা ম্যাট্রিক্স, 2 5 5 7। এই ম্যাট্রিক্সের সমান একটা ম্যাট্রিক্স যদি হতে হয়, তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার ছিল কত? অর্ডারটা ছিল 2 বাই 2, অর্থাৎ 2 বাই 2। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত হতে হবে? 2 বাই 2 হতে হবে। আফটার দ্যাট এই ম্যাট্রিক্সের প্রথম যে এই ভুক্তিটা ছিল, এই 2 নাম্বার ভুক্তিটার আইডেন্টিটি কি ছিল? আইডেন্টিটি ছিল 2 1 1, অর্থাৎ 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদান, কলামের 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামের উপাদান। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রেও 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে 2 থাকতে হবে। যদি 2 থাকে, তাহলে আবার যদি এই 5 এর জায়গায় এখানে যে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে, এখানেও 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে 5 থাকতে হবে। 1 নাম্বার সারি 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে 5 থাকতে হবে এবং 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে 7 থাকতে হবে। যদি থাকে, তাহলে শুধুমাত্র আমরা বলতে পারবো ম্যাট্রিক্স দুটো সমান ছিল বা সমতায় ছিল। কেমন? প্রথম আমরা শর্তগুলোর সাথে মিলিয়ে দিই। দুটি ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম সমান হতে হবে। অর্ডার বা ক্রম কি সমান হয়েছে? এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এটা 2 বাই 2 ম্যাট্রিক্স।
প্রত্যেকটা ম্যাট্রিক্সের প্রত্যেকটির ভুক্তির নিজ নিজ অবস্থানে সমান হতে হবে। নিজ নিজ অবস্থান বলতে আমি কি বোঝাতে চেয়েছি, এটা বইয়ের ভাষা না, আমি বোঝাতে চেয়েছি দেখো যে এই ম্যাট্রিক্সের এই ভুক্তিটার জন্য একটা নিজস্ব আইডেন্টিটি আছে। সেম কথা, এই আইডেন্টিটি বিশিষ্ট এই ম্যাট্রিক্সের ওই অবস্থানে যদি ওই মানই থাকে, অন্য কোনো মান থাকতে পারবে না। এটার জন্য তাই প্রযোজ্য, এটার জন্য তাই, এটার জন্য তাই। যদি এরকম কখনো হয় ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্স দুটোকে আমি কি বলতে পারবো, সমান বা সমতা বলতে পারবো। তাহলে এখন এই টাইপের একটা ছোট্ট ম্যাথ আমরা একটু সলভ করে ফেলি, তাহলে বুঝতে পারবো যে আসলে ম্যাট্রিক্সের সমতা থেকে কিভাবে মান বের করতে পারি। যদি আমি সাপোজ বলতাম যে a b 5 7, এই ম্যাট্রিক্সটা সমান ছিল 2 3 9 2 ম্যাট্রিক্সটার সঙ্গে সমতা ছিল। যেহেতু ম্যাট্রিক্সের মাঝখানে সমান চিহ্ন রয়েছে, তার মানে বলতেই পারি দুটো ম্যাট্রিক্স সমান ছিল, তাছাড়া তো আর বলবো না যে অসমান ছিল। এখন দেখো যদি সমান হতে হয় তাহলে কি হতে হবে, a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত। তোমাকে প্রশ্নে বলে দেওয়া হলো a এবং b নির্ণয় করো, বলে a ও b এর মান কত। তাহলে a এবং b এর মান নির্ণয় করতে গেলে এটা আর এটা সমান, তাহলে আমি কি বলেছিলাম, অর্ডার সমান আছে, হ্যাঁ অর্ডার সমান আছে। দ্বিতীয় কি, প্রত্যেকটা ভুক্তির নিজ নিজ স্থানে সমান থাকতে হবে। তাহলে কি দেখো এই ভুক্তিটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এটা 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম। দ্যাট মিন্স এই a এর মান যদি 2 হয় তাহলে কি হবে, এটা সমান হবে। যদি b এর মান 3 হয়, তার মানে a এর মান যদি 2 হয় এবং b এর মান যদি 3 হয়, তাহলে আমি বলতে পারবো ম্যাট্রিক্সটাই সমান ছিল। তার মানে কি, a এর ভ্যালু কত হবে, 2 হবে, এবং b এর ভ্যালু কত হবে, 3 হবে। তো এটাকে যদি আমি একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করতাম তাহলে কেমন লিখতে পারতাম, দেখো আমি বলতে পারতাম যেটা ছিল a + 2 আর এটা ছিল মনে করো যে b - 7। তাহলে এখন কি হবে, যে এই a এর ভ্যালু কত, b এর ভ্যালু কত তুমি নির্ণয় করো। তাহলে তুমি তখন কি করবা, ম্যাট্রিক্সের সমতার শর্ত থেকে লিখে ফেলতে পারো যে a + 2 = 2 ছিল, অতএব a = 0 হতে হবে। তারপরে কি b, দ্বিতীয় শর্ত, b - 7 = 3 ছিল, অতএব b = কত হতে হবে, 10 হতে হবে। তাহলে শুধুমাত্র কি হবে, দুটো ম্যাট্রিক্সের সমতা করতে পারবো। ওকে, তাহলে এখন দেখবো আমরা ম্যাট্রিক্সের সমতা শেষ করলাম। তাহলে এখন আমরা যাব নতুন টপিকসে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তারপরে ম্যাট্রিক্সের অপারেশন দেখে তারপরে আমরা এই ম্যাট্রিক্সের আলোচনা শেষ করে কিছু সৃজনশীল বা প্রবলেম সলভ করব, তারপরে আমাদের লেকচারটা শেষ হবে। চলো আমরা প্রথমেই ম্যাট্রিক্সের, এবার আমরা কি দেখব, ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের যে ম্যাট্রিক্সটা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স কাকে বলে, কথা শুনেই মানে এটার নাম শুনেই ডেফিনেশন চলে আসে। কেমন, যে সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে, কেমন, যদি আমি বলতাম a একটা ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের সারি আছে কয়টা, একটা, যদি একটা মাত্র সারি থাকে, যেমন 5 7 2, যদি একটা মাত্র সারি থাকে তাহলে সেটাকে সারি ম্যাট্রিক্স বলবো। তোমরা এখন অনেকে বলতে পারো যে ভাইয়া এখানে তো 3টা কলাম রয়ে গেছে, তো যদি সারি একটা থাকে সেখানে আর কলাম নিয়ে চিন্তা করার দরকার নাই। বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে একটা মাত্র সারি থাকলে সেটা সারি ম্যাট্রিক্স। এরপরে যাবো কি আমরা কলাম ম্যাট্রিক্স। তাহলে আমি যখনই কলাম ম্যাট্রিক্স লিখবো তখনই মনে হয় তুমি ডেফিনেশন বলে ফেলবা। কলাম ম্যাট্রিক্স কি হবে, যার একটা মাত্র কলাম থাকবে। তাহলে একটা মাত্র কলাম থাকলে কেমন হবে, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি কলাম আকারে রূপান্তরিত করে দিতাম তাহলেই হয়ে দেখো 5 to 7, তাহলে এই ম্যাট্রিক্সটা কি ছিল, আমার কলাম ম্যাট্রিক্স ছিল। অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটা কলাম থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স বলবো। এর পরেরটাই আমরা যাই, পরের ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে, আমরা বর্গের ডেফিনেশন অলরেডি জানি, কি বলতো, যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ এবং পরস্পর সমান্তরাল থাকে বাহুগুলো, তাকে বর্গ বলা হয়। তাহলে বর্গটা কি, আমি একটু আঁকি তাহলে বুঝতে পারবো তোমরা। এইটা যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু এবং কোণগুলো সমকোণে আছে, সেম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম আকারই হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের ক্রমটা, যে ক্রম নিয়ে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেই ক্রমটা যদি আমাদের বর্গাকার হয়ে যায়, অর্থাৎ ক্রমের মান যদি সমান হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বর্গাকার ম্যাট্রিক্স বলবো। আমি সাধারণ একটা সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে, m/n যদি একটা ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের ক্রমটা যদি হয়, তাহলে বর্গ ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে, এই m = n হতে হবে।
অর্থাৎ এখানেও m হবে, যদি এটার মানও m এর সমান হয় তাহলে আমরা সেটাকে বলবো বর্গ ম্যাট্রিক্স। যেমন যদি লিখি a একটা ম্যাট্রিক্স 2 5 2 7 1 1 1 7 1 1 7, এই একটা ম্যাট্রিক্স ছিল। এখন খেয়াল করো এই ম্যাট্রিক্সটার সারি কয়টা, কলাম কয়টা? এই ম্যাট্রিক্সটার সারি আছে 3টা, কলাম আছে 3টা। তাহলে আসো তো আমি একটু এর ক্রমটা লিখে ফেলি। 3 × 3 অর্থাৎ 3/3 একটা ম্যাট্রিক্স ছিল। তাহলে এখন আসো তো এটা যদি আমার m এর মান হয় আর এটা যদি আমার n এর মান হয়, m আর n কি পরস্পর সমান হয়ে গেল না? যেহেতু পরস্পর সমান সেহেতু এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে কথা হলো যে এত তো পেঁচাইলেন, এবার ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা দেখো, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান হয়ে যাবে বা সারি এবং কলাম সমান থাকবে সেটাই হবে কি বর্গ ম্যাট্রিক্স। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি? সারি এবং কলাম সমান হতে হবে, অর্থাৎ অর্ডারটা যদি সবসময় অর্ডারের m এবং n এর মানটা যদি সবসময় সমান হয় তাহলে সেটা কি হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। তো বর্গ ম্যাট্রিক্সের পরে আমরা এখন যাব কর্ণ ম্যাট্রিক্সে। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? তার আগেই আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, বলো তো কর্ণের ইংরেজি প্রতিশব্দ কি? সবাই জানো হয়তো, সেটা কি? ডায়াগোনাল বলা হয়। তো চলো কর্ণ কাকে বলে? আমি যে বর্গটা অঙ্কন করেছিলাম সেই বর্গের এই বাহুটাকে আমরা কি বলি? কর্ণ বলি। এবং এই বাহুটাকে কর্ণ বলি, আরেকটা কর্ণ বলি, এটাকে কর্ণ বলি। তো কর্ণ ম্যাট্রিক্সটা কি হবে? দেখো কর্ণ ম্যাট্রিক্সটা হতে গেলে যে আমার একটা ম্যাট্রিক্স যদি আমি লিখে ফেলি 5 0 5 0 0 0 5 0 0 0 7, এটা আমার একটা ম্যাট্রিক্স ছিল। একটু খেয়াল করে দেখো, কর্ণ ম্যাট্রিক্স যদি হতে হয় তাহলে এর শুধু কর্ণের মানগুলো থাকতে পারবে, অন্যান্য ভুক্তির মানগুলো আর থাকবে না। অন্যান্য ভুক্তিগুলো 0 হলে তাহলে আমরা সেটাকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্সটা কি? একটা বর্গ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের শুধু কর্ণের মানটাই আছে। এখন তোমরা কোশ্চেন করতে পারো, ভাই এই দিকের কর্ণের মান যদি থাকতো তাহলে হতো, কিন্তু মনে রেখো যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে আমরা কর্ণ দুটো চিন্তা করে থাকি, একটা মুখ্য কর্ণ আর একটা গৌণ কর্ণ। মুখ্য কর্ণ কোনটা হবে? মুখ্য কর্ণের ডেফিনেশনটা লিখে নাও একটু। সেটা হচ্ছে এই প্রথম সারির প্রথম উপাদান এবং প্রথম কলামের প্রথম উপাদান দিয়ে যে কর্ণ অঙ্কন করা হয় সেই কর্ণটাই হবে মুখ্য কর্ণ, আর বাকি কর্ণটাকে বলা হবে গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বরাবরই তুমি ম্যাট্রিক্সটাকে নিয়ে চিন্তা করবে। তাহলে এটা কি ছিল? কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ যে বর্গাকার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ অর্থাৎ কর্ণের মানগুলো আছে, কর্ণের ভুক্তিগুলো আছে, বাদবাকি ভুক্তিগুলো 0, সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। এখন তোমরা কোনো জায়গায় হয়তো পরীক্ষার খাতায় একটা ফিগার দেখে অ্যাস্ট্রোনাইজ হয়ে যেতে পারো। কেমন? এরকম 5 5 7। যদি বলা হয় ডায়াগ 5 5 7 বলতে কি বোঝায়, তখন তোমরা হয়তো বুঝতেই পারো না যে এটা একটা ম্যাট্রিক্স হতে পারে। কিন্তু মনে রেখো ডায়াগ 5 5 7 বলতে বোঝায় এইখানে কয়টা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট আছে, অর্থাৎ 3 আকারের একটা কর্ণ। দেখো একটা 3/3 ম্যাট্রিক্সের কর্ণে কয়টা এলিমেন্ট থাকে? 3টা এলিমেন্ট থাকে। তার মানে কি এই ম্যাট্রিক্সটাকে আমি সংক্ষেপে প্রকাশ করেছি। অর্থাৎ এরকম যদি কখনো থাকে তাহলেও সেটাকে মনে করে নিও এটা ছিল কি? কর্ণ ম্যাট্রিক্স। আর সেই কর্ণ ম্যাট্রিক্সটাকে রিপ্রেজেন্ট করার জন্য 3টা যেহেতু কর্ণ আছে, কর্ণের উপাদান বা ভুক্তি যেহেতু 3টা, সেহেতু অবশ্যই এই ম্যাট্রিক্সটা কি হবে? 3/3 ম্যাট্রিক্স হবে। আর 3/3 ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স লেখা তো নিশ্চয়ই বুঝে গেছো যে কর্ণগুলোই শুধু লিখবা আর উপাদান অন্য ভুক্তিগুলো কি হবে? 0 হবে। তাহলে সেটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। এখন পরের টপিকসটাতে চলে যাই। দেখো যে পরের টপিকসটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? আমরা একটু আস্তে আস্তে একটু স্পেশালের দিকে যাচ্ছি। কেমন? দেখো বর্গ ম্যাট্রিক্সের উপরে একটা শর্ত আরোপ করে দিয়েছিলাম। সেটা কি? যে বর্গ ম্যাট্রিক্সটা কেমন ছিল? যে প্রত্যেকটা সারি এবং কলাম মানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান হবে। সেই বর্গ ম্যাট্রিক্সটার উপরে আমি একটা শর্ত আরোপ করে দিলাম। শর্তটা কি ছিল বলতো? শর্তটা ছিল যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স অবশ্যই হবে, কিন্তু সেই বর্গ ম্যাট্রিক্সের শুধু কর্ণের ভ্যালুগুলো থাকবে, অন্যান্য কোনো কিছু থাকতে হবে না। তো এখন ওই কর্ণ ম্যাট্রিক্সটার উপরে আমি একটা শর্ত আরোপ করে দিব। সেই সুবিধার্থে আমি একটা কর্ণ ম্যাট্রিক্স লিখে নিচ্ছি। দেখো কর্ণ ম্যাট্রিক্সটা কি লিখলাম? সেই ম্যাট্রিক্সটা আমি লিখব 5 5 7। এখানে কত? 0 0 0 0
0 0। তাহলে এটা আমার কি ছিল বলো, একটা কর্ণ ম্যাট্রিক্স ছিল। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটার উপর স্পেশালিটি কি হবে বা শর্তটা কি হবে, দেখো যে কর্ণ ম্যাট্রিক্সে ছিল কি এই বর্গগুলোর এই কর্ণের মানগুলো আছে কিন্তু কর্ণের মানগুলো অসমান। যদি এই কর্ণের মানগুলো সমান হয়ে যেত, মানে এই 7 এর জায়গায় যদি কোনোভাবে আমি 5 লিখে ফেলতে পারতাম, সেটা কিন্তু অবশ্য কর্ণ ম্যাট্রিক্স হতো, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল পার্ট, সেটা কি বলো, স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ যে কর্ণ ম্যাট্রিক্সের প্রত্যেকটা কর্ণের ভুক্তির উপাদানগুলো, কর্ণের যে ভুক্তিগুলো আছে সেই উপাদানগুলো যদি সেম হয়, তাহলেই তাকে আমরা বলবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের জন্য কি হবে, প্রত্যেকটা ভুক্তির মান সেম হইতে হবে। যেমন আমি যদি একটা 2x2 ম্যাট্রিক্স লিখতাম, তাহলে সেটা কেমন করে হতো, দেখো যে 5 2 0 0 2, এটা একটা কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। বুঝা গেছে? তার মানে আমরা বলতে পারি দেখো যে স্কেলার ম্যাট্রিক্সটা একটা কর্ণ ম্যাট্রিক্স, আর কর্ণ ম্যাট্রিক্সটা কি বর্গ ম্যাট্রিক্স। তার মানে স্কেলার ম্যাট্রিক্স হতে হলেও তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, আবার কর্ণ ম্যাট্রিক্স হতে হলেও তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন কর্ণ ম্যাট্রিক্সের পরে, স্কেলার ম্যাট্রিক্সের পরে আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাকে আমরা অভেদ ম্যাট্রিক্স বলি। এই অভেদ ম্যাট্রিক্সটার গুরুত্বটা আমাদেরকে যখন ইনভার্স ম্যাট্রিক্স করতে যাব তখন খুব বেশি লাগবে, তাই আপাতত এখন আলোচনা করে রাখছি। আর ইনভার্স ম্যাট্রিক্স যখন আমরা করব তখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। অভেদ ম্যাট্রিক্স, অভেদ ম্যাট্রিক্স কাকে বলে। তো এই স্কেলার ম্যাট্রিক্সের উপরে আমি যদি একটা স্পেশাল শর্ত আরোপ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে অভেদ ম্যাট্রিক্স। কেমন, দেখো আমি এ ম্যাট্রিক্সটাকে লিখেছিলাম কিছুক্ষণ আগে স্কেলারে, সেটা কি লিখেছিলাম বলো তো, যে 5 5 5, এই ম্যাট্রিক্সটা লিখেছিলাম যে এটা কি ছিল, আমার স্কেলার ম্যাট্রিক্স ছিল। এই স্কেলার ম্যাট্রিক্সটার উপরে আমি একটা স্পেশাল শর্ত আরোপ করে দেব। সেই শর্তটা কি, যে এখানে যে কর্ণ ছিল কর্ণের ভ্যালুগুলো সমান ছিল, হ্যাঁ সমান থাকবে, কিন্তু এক ছাড়া অন্য কোনো কিছু হতে পারবে না। অর্থাৎ কোন বর্গ ম্যাট্রিক্সের কর্ণের প্রত্যেকটা উপাদান যদি এক হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। তার মানে এটা যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায়, এটা যদি 1 হয়ে যায়, তাহলে সেটা অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন যখনই তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সবগুলোকে 1 1 করে ফেলবা, তখন আর তোমার এই ম্যাট্রিক্সের নামটা এখানে এ আর থাকবে না, তখন নামটা চেঞ্জ করে কি বানাইতে হবে বলো তো, আই, আইডেন্টিটির আই থেকে আই। কথাটা কি বুঝতে পেরেছো? আইডেন্টিটির আই থেকে আই, অর্থাৎ এটা হবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্স। এখন এই আইডেন্টিটি বা অভেদ ম্যাট্রিক্সকে আমরা একটা স্পেশাল ভাবে লিখে থাকি, সেটা কি দেখো, এই টোটাল এত বড় ম্যাট্রিক্স লেখার ঝামেলা না নিয়ে আমরা এরকম লিখে থাকি যে I3, নিচে লিখি আই এর নিচে সংখ্যা মান লিখি। এই সংখ্যা মানের অর্থটা আমি তোমাদেরকে বলছি এখনই, 4 লিখি। অর্থ কি দেখো, যে এই I3 লেখা অর্থ হচ্ছে এই ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স ছিল, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স ছিল, এটা কি ছিল 4/4 ম্যাট্রিক্স ছিল। এখন 4/4 যদি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তোমাকে লিখতে বলা হয়, তুমি নিশ্চয়ই লিখতে পারবা। কি লিখবা বলো তো, যে 1 0 0 0 1 0 0 0 1, এটা ছিল আমার হচ্ছে 3/3 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে এত বড় একটা ম্যাট্রিক্স লেখার থেকে আমি যদি I3 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা আমার জন্য সুবিধা হয়, তাই আমরা এটা লিখে থাকি। তার মানে তোমরা যদি কখনো দেখো এটা দেখে ঘাবড়ে যেও না, এটা অবশ্যই বুঝে নিবা যে এটা ছিল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স যার অর্ডার ছিল 3/3। তাহলে এটার জন্য কি হবে, আমি না লিখলেও মনে হয় তোমরা এখন পেরে যাওয়ার কথা, কি 1 0 0 1। ওকে, তাহলে আমরা আইডেন্টিটি বা অভেদ ম্যাট্রিক্স বুঝলাম। এখন একটা কথা না বললেই নাই, এই অভেদ ম্যাট্রিক্স পড়তে গেলে তোমরা হয়তো খেয়াল করে দেখবা যে তোমাদের বইয়ে অভেদ ম্যাট্রিক্সের সঙ্গে ইউনিট ম্যাট্রিক্স বা একক ভেক্টর একক ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। তো একক ম্যাট্রিক্স আর অভেদ ম্যাট্রিক্সের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎটা কি, যদি এই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়ক বের করি, নির্ণায়ক বের করলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আমি 1 পাবো। আবার সেই সকল ম্যাট্রিক্সকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয় যে সকল ম্যাট্রিক্সের কি আছে, নির্ণায়কের মান 1। তাহলে আমি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স সম্পর্কে একটু বলবো। দেখো ইউনিট ম্যাট্রিক্স সেটা কি, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ ম্যাট্রিক্সের এ একটা ম্যাট্রিক্স ছিল, এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু যদি
1 হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলে থাকি একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। আর নির্ণয় কিভাবে বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো, 9 10 পড়ে এসেছো, যেটা 5 আর 3 গুণ করো আড়াআড়ি, তারপরে কি ওই গুণফল থেকে এই আড়াআড়ি গুণ করে বিয়োগ করে দাও, তাহলে করো, তাহলে 15 - 14 = 1, তার মানে এই ম্যাট্রিক্সটা ছিল একটা ইউনিট ম্যাট্রিক্স। এখন দেখো তোমাদের বইয়ে এই কারণে ইউনিট ম্যাট্রিক্স এবং আইডেন্টিটি ম্যাট্রিক্স এক করে দেওয়া আছে, কারণ এই ম্যাট্রিক্সটার ভ্যালু নির্ণয় বের করলে তুমি 1 পাবা। তার মানে তুমি বলতে পারো যে সকল আইডেন্টিটি ম্যাট্রিক্সই হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স, কিন্তু সকল ইউনিট ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স না। মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অন্য ক্ষেত্রেও হতে পারে, কিন্তু সরি ইউনিট ম্যাট্রিক্স অন্য ক্ষেত্রেও হতে পারে বা অন্য ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য হতে পারে যদি তার নির্ণায়কের মান 1 থাকে, বাট আইডেন্টিটি ম্যাট্রিক্স অলওয়েজই নির্ণায়কের মান 1, তাই এটাকে এই আমরা ইউনিট ম্যাট্রিক্সের ভেতরে ফেলে দিই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা যেটাকে নাল ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে তাই, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যদি একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির মান 0 হয় তাহলে সেটাকে নাল ম্যাট্রিক্স বলা হবে। কেমন দেখো, যে A যদি একটা ম্যাট্রিক্স হয় আর সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের মান বা ভুক্তির মান যদি 0 হয় তাহলে সেটাকে নাল ম্যাট্রিক্স বলি। এখন আমরা নাল ম্যাট্রিক্সকে যে কোনো বর্ণমালা দিয়ে প্রকাশ করতে পারি, বাট নাল ম্যাট্রিক্সকে যদি আমরা বড় ও দিয়ে প্রকাশ করি অর্থাৎ ক্যাপিটাল লেটার ও দিয়ে, তাহলে সেটা সবথেকে ভালো হয়। অর্থাৎ এই এ এর জায়গায় যদি আমি ও লিখতাম তাহলেই বুঝতে পারতাম যে এটা একটা নাল ম্যাট্রিক্স ছিল। মানে তোমরা ধরে নিবা যে ও দিয়ে যদি প্রকাশ করা হয়েছে তাহলে সেটা নাল ম্যাট্রিক্স হবে বা শূন্য ম্যাট্রিক্স হবে, এবং সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো ও এর নিচে 2 3 4 এরকম করে দিয়ে আমরা প্রকাশ করে দিতে পারি যে এই ম্যাট্রিক্সটা আসলে কত ক্রম মেনে চলছিল বা এর অর্ডারটা কত ছিল। তো পরে যে ম্যাট্রিক্সটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে? ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাট্রিক্স। সেটা কেমন? আমরা ম্যাট্রিক্স সম্পর্কে তখন অনেক আলোচনা করলাম যে বি যদি একটা ম্যাট্রিক্স হয় এবং সেই ম্যাট্রিক্সের ভ্যালুটা যদি মানে মান যদি হয় মনে করো 5 7, ভুক্তিগুলোর মান 9 2, সবগুলো আমি আলাদা আলাদা মান নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তাহলে এই ম্যাট্রিক্সের সারি কলাম দিয়ে আমি বলতে পারি ম্যাট্রিক্সটা ছিল 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের সারি এটা, এই সারি এটা, এটা কলাম, এটা কলাম। তো এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্স যদি এই ম্যাট্রিক্সটাকে তুমি সারিকে কলাম বানাও, কলামকে সারি বানাও। তার মানে শর্তটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে সারিকে কলাম এবং কলামকে সারি বানাও। সারিকে কলাম বানাও এবং কলামকে সারি বানাও, বানালে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটাই হবে তোমার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমি আগে একটু সারিকে কলাম বানাই। তাহলে এটা আমার সারি ছিল, এখন আর আনুভূমিকভাবে থাকতে পারবে না, এখন সে কিভাবে থাকবে? লম্বালম্বিভাবে থাকবে। তার মানে এটা কি 5 এখানে বসবে, 7 চলে আসবে এখানে। তাহলে দেখো সারিটা এখন কলাম হয়ে গেছে। এখন এই সারিটাকে আবার কলাম বানায় ফেলো, তাহলে কি 9 2, তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলবো। আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করে থাকি যে ম্যাট্রিক্স মূল ম্যাট্রিক্সটা ছিল সেই মূল ম্যাট্রিক্সের মাথার উপরে টি বসিয়ে, টি দিয়ে ট্রান্সপোজ। আরো ভাবে প্রকাশ করা যায়, আমি সেগুলো তোমাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি। বি এর উপরে ছোট হাতের টিও লিখতে পারি, আবার কোনো কোনো সময় দেখবা মূল ম্যাট্রিক্সের উপরে প্রাইম চিহ্ন দিয়েও বোঝানো হয়েছে যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে এই তিনটা যে কোনো একটা দেখলেই বুঝতে পারবা যে সেটা কি ছিল? ট্রান্সপোজ ম্যাট্রিক্স ছিল। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স সম্পর্কে আমি আবার বলছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি ছিল দেখো, সারিকে তুমি কলাম বানাও, কলামকে তুমি সারি বানাও, বানালে যে নতুন ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সটাই হবে মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা হচ্ছে কি বিম্ব ম্যাট্রিক্স বলা হয়, ট্রান্সপোজের বাংলা বিম্ব ম্যাট্রিক্স। এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। কনজুগেট ম্যাট্রিক্সটা কি দেখো, কনজুগেট ম্যাট্রিক্স যদি হয় ট্রান্সপোজ রাখার দরকার পড়তেছে না। কনজুগেট ম্যাট্রিক্স, কনজুগেট
ম্যাট্রিক্স কাকে বলে? কনজুগেট মানে বাংলা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বলতে পারি আমরা। তোমরা নিশ্চয়ই অনুবন্ধী চিনো। অনুবন্ধীটা কি ছিল? তোমরা 9 10 এ করে এসেছো 3.1 চ্যাপ্টারের অঙ্কে, বীজগণিত চ্যাপ্টারের অঙ্কে কি করেছিলাম বলো তো? যদি থাকতো যে 3/√3 + 2, তো তোমরা প্রথমে কি বলতে বলতো যে ভাইয়া আমি এই নিচেরটাকে হরকরণী মুক্ত করব, আর হরকরণী মুক্ত করার জন্য কি করব যে এটার হচ্ছে অনুবন্ধী দ্বারা গুণ করব। মানে কি এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করব। কেমন? যে এখানে তুমি এইভাবে গুণ করতে নিশ্চয়ই √3 - 2 √3 - 2 অনুবন্ধী দ্বারা গুণ করে আমি এটাকে হরকরণী মুক্ত করব। নিশ্চয়ই হরকরণী মুক্ত মানে কি সেটা জানো? হরকরণী মুক্ত মানে হচ্ছে হরে কখনো রুট থাকবে না। বুঝতে পেরেছো? হরে রুট না থাকা মানে হরকরণী মুক্ত করা। তাহলে আমি এটা করার সময় এই যে দেখো চিহ্নটাকে চেঞ্জ করে নিয়েছি, এর মাঝখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্ন হয়েছে। অর্থাৎ এর মধ্যবর্তী যে সাইনটা আছে সেই সাইনটার বিপরীত সাইন দিয়ে যে রাশিটা পেয়েছি সেই রাশিটা ছিল পূর্ববর্তী রাশির অনুবন্ধী। তো কনজুগেট ম্যাট্রিক্সটা হচ্ছে সেই। আর কনজুগেট ম্যাট্রিক্সটা সাধারণত আমরা ইউজ করে থাকি হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে। জটিল সংখ্যা বলতে কেমন? দেখো যে এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মান হচ্ছে 3i + 2 5 7, তুমি দেখে বুঝবা যে এটা একটা 2/2 ম্যাট্রিক্স। এখন কোশ্চেন হলো ভাইয়া এখানে i পাইলেন কোথায়? i কি জিনিস? iটা হচ্ছে জটিল সংখ্যা, অর্থাৎ ইমাজিনারি নাম্বার, কাল্পনিক নাম্বারের প্রতীক। অর্থাৎ যার মধ্যে i থাকবে সেটাই আমার কি হবে? জটিল সংখ্যা হবে। অর্থাৎ কনজুগেট ম্যাট্রিক্স কখন হবে? কনজুগেট ম্যাট্রিক্স হচ্ছে মূল ম্যাট্রিক্সের এই জটিল নাম্বারের অনুবন্ধী দ্বারা রিপ্লেস, অনুবন্ধী দ্বারা যদি আমি মূল ম্যাট্রিক্সটাকে, মূল ভুক্তিটাকে রিপ্রেজেন্ট চেঞ্জ করে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা পাই সেটা হবে আমার হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স। এক্সাম্পল কেমন হবে দেখো, a = 3, এই প্লাস চিহ্নের জায়গায় আমি কি দিব? মাইনাস চিহ্ন দেব। তাইলে সেটা কি হয়ে যাবে? কনজুগেট হয়ে যাবে, মানে অনুবন্ধী হয়ে যাবে তার। তাহলে কি হবে? 3i - 2 আর এটা কত? 5 7। তাহলে এটাই হবে আমার হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের কনজুগেট। আর কনজুগেট প্রকাশ করার জন্য আমরা চিহ্ন দিই কি? উপরে শুধু থিটা চিহ্ন দিই। কথাটা মনে রেখো। তাহলে কি? এটা হচ্ছে কনজুগেট ম্যাট্রিক্স, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের কনজুগেট। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখন আমরা পরবর্তী যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা জাস্ট আমরা নির্ণায়কের মানের উপর ডিপেন্ড করে ব্যতিক্রমী অব্যতিক্রমী নির্ণয় করে থাকি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কেমন? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0, অর্থাৎ নির্ণায়কের কোনো ভ্যালু থাকবে না, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার বললাম বুঝতে পারিনি ভাই, একটু বোঝান। ঠিক আছে, দেখো a = যদি আমি বলি 2 5 2 5, এটা অবশ্যই একটা ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স। দেখো এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করতে গেলে এই দুটোকে গুণ করো, এই দুটোকে গুণ করো, এই দুটোর গুণফল থেকে এই দুটোর গুণফল বিয়োগ করে দাও, তাইলে নির্ণায়ক পেয়ে গেল। তাহলে নির্ণায়ক অফ a = কি হবে বলো? 2 × 5 - 2 × 5, দ্যাট মিন্স 10 - 10 = 0। তার মানে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের কোনো ভ্যালু ছিল না। আর নির্ণায়কের যেহেতু কোনো ভ্যালু ছিল না, তাহলে এটা কি হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনিশন কি হবে? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু 0, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডেফিনিশন আমি আবারো বলছি, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে, এখন দেখো অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর কোনো কথাই নেই, তোমরাই বুঝে গেছো। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান থাকবে সেটাই অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ তার কোনো ব্যতিক্রমী নেই। অর্থাৎ যে সকল ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালু থাকবে সেগুলোকে বলবো আমরা কি? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন আমাদের পরের যে টপিকসটা জানা লাগবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? আর এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের অনেক কাঠখড়ি পোড়াইতে হবে, অর্থাৎ অনেক বড় করে অঙ্কের প্রসেসিং করে মান বের করতে হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। সে তো চলো সেই বড় টপিকসটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট
একটা ম্যাট্রিক্স লিখে ফেলি তাহলে বুঝতে পারবো। দেখো A 2 3 5 7 1 2 1 5 7 এটা ছিল আমার হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করতে চাচ্ছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের যে কয়টা ভুক্তি ছিল প্রত্যেকটা ভুক্তির সহগুণক আমি নির্ণয় করব। প্রথম কথা, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে এগুলো সহগুণক আমি আগে নির্ণয় করব। তারপরে কি করব? সহগুণক দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে রিপ্লেস করব। অর্থাৎ 2 এর যে সহগুণক আছে সেই 2 এর সহগুণক দ্বারা 2 এই 2 কে রিপ্লেস করব। 3 এর সহগুণক দ্বারা 3 কে, 5 এর সহগুণক দ্বারা 5 কে রিপ্লেস করে সেই ম্যাট্রিক্সকে আমি কি করব? ট্রান্সপোজ করব। তাহলে পরে সেই যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আমি বলবো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করতে গেলে প্রথমে আমার সহগুণক বের করা লাগবে। আর সহগুণক বের করতে গেলে আমি কি করব? দেখো সোজা কথা বলি, এত কঠিন করে চিন্তা করতে যাব না, সোজাসুজি চিন্তা করবা যে প্রথম সারির প্রথম উপাদান এবং প্রথম কলামের প্রথম উপাদানের উপরে প্রথমে আমি প্লাস চিহ্ন দেব। চিহ্নটা আমি নিচে দিয়ে দিব। তারপরে কি? পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। যেন কখনো এদিক দিয়ে হোক বা এদিক দিয়ে হোক এই চিহ্নগুলো যেন পরপর না চলে আসে। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস যেন থাকে। তাহলে আমি কার সহগুণক এখন নির্ণয় করব? 2 এর সহগুণক নির্ণয় করব। তাহলে 2 এর সহগুণক যদি নির্ণয় করি, 2 এর সহগুণক, তাহলে 2 এর সহগুণক কত হবে? যখনই তুমি 2 এর সহগুণক নির্ণয় করতে যাবা তখন এই 2 এর উপরে যে চিহ্নটা আছে এই চিহ্নটা তোমাকে সেখানে সংযুক্ত করতে হবে। তাহলে 2 এর উপরে চিহ্ন মানে কি? এই চিহ্নটা, প্লাস চিহ্নটা প্রথমে দিয়ে দিবা। তারপরে কি? যার সহগুণক নির্ণয় করবা তার সারি এবং কলামকে বাদ দিয়ে দিবা। তাহলে আমি কার সহগুণক নির্ণয় করছি? 2 এর সহগুণক নির্ণয় করছি। তাহলে 2 এর সারি কোনটা? এটা, এই সব বাদ, এই কলাম বাদ। থাকলো কি? এই দুইটা জিনিস থাকলো, মানে এই চারটা ভুক্তি আমার থাকলো। এই চারটা ভুক্তি আমি এখন নির্ণয় বের করব। দেখো কিভাবে করি। তাহলে কি করে 7 আর 1 গুণ করব? 7 আর 1 গুণ করলে কত হয় বলো তো? অবশ্যই 7 হয়। আর সূত্রে কি আছে? নির্ণয়ের সূত্রে মাইনাস আছে। আর কি করব? এই দুটোর গুণ করে বিয়োগ করে দিব। তাহলে 5 দুগুণে 10, তাহলে থাকলো কত? -3। তার মানে এই 2 এর সহগুণক হচ্ছে -3। এভাবে 3 এর সহগুণক, 4 এর সহগুণক, 5 এর সহগুণক আমি নির্ণয় করব। তো চলো নির্ণয় করতে থাকি। 3 এর সহগুণক কত হবে? 3 এর উপরে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। ওকে, আমি মাইনাস চিহ্নটা বসিয়ে নিব। এর জন্য বলে রাখি এই কথাটা, শুধুমাত্র এই ব্র্যাকেটের আগে যে চিহ্নটা বসাচ্ছি সেই জন্যই শুধু এই উপরের চিহ্নগুলো ইউজ করতে পারবা। অন্য কোনো ক্ষেত্রে এই সাইনের আগে যে চিহ্ন আছে তাকে সেই চিহ্ন দিয়ে বসাইতে হবে, অন্য কোনো চিহ্ন তুমি বসাতে পারবা না। সাপোজ মনে করো ম্যাট্রিক্সটাকে আমি একটু তোমাদের সুবিধার্থে চেঞ্জই করে নিলাম। এখানে -1 দেওয়া ছিল, তাহলে -1 এর সহগুণক যখন নির্ণয় করব তখন আমি আসতেছি। দেখো তাহলে এই 3 এর সহগুণক নির্ণয় করতে গেলে আমার থাকবে নাকি? এটা থাকবে না, এটা থাকবে না। থাকবে কি? 7 আর 7 1 আর 2। তার মানে কি 7 7 যা 49 হয়, 49 মাইনাস 7 7 49, আর কত আসবে? 3 2। তার মানে কি 47। আর এর আগে একটা মাইনাস ছিল। এখন নির্ণয় করব কার? এই 5 এর সহগুণক। তাহলে ওই 5 এর সহগুণকটা কত হবে? 5 এর উপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন, বসাই দাও প্লাস চিহ্ন। তারপরে এই সারি বাদ, কলাম বাদ। থাকবে কি? এই দুটোর গুণফল, এই দুটোর গুণ আর এই দুটোর গুণ। তাহলে এইটা আর এটা গুণ করলে কত হয়? 5 7 35। তাহলে 35 সূত্রের মাইনাস। এখন দেখো এই চিহ্নটা, এই মাইনাস চিহ্নটাকে তুমি ক্যারি করতে পারবা বা এই মাইনাস চিহ্নটাকে এখানে ব্যবহার করতে পারবা, কিন্তু উপরের মাইনাস চিহ্নটা শুধুমাত্র এর আগেই বসবে, কখনো এই ব্র্যাকেটের ভিতরে ক্যালকুলেশনে বসাতে পারবা না। তাহলে কেমন হলো? দেখো যে এটা -1 আর এটা 1, তাহলে -1 আর 1 গুণ করলে কি হয়? -1 পাই। আর এখানে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তার মানে কত হবে? 36। এবার আসো যে আমি কত সহগুণক নির্ণয় করব? আবার সহগুণক নির্ণয় করব আমি 7 এর, -1 এর, 2 এর। তাহলে 7 এর সহগুণক নির্ণয় করতে গেলে আমার এটা বাদ, এটা বাদ। থাকলো কি বলো তো? এটা আর এটা, এটা আর এটা। 7 এর আগে কি ছিল? মাইনাস। তার মানে 7 এর সহগুণক ইজ ইকুয়াল টু কি? মাইনাস। তাহলে পরে বাদ গেছে কি কি আমার? এই সারি আর এটা, এইটা বাদ গেছে আর এটা বাদ গেছে। আছে 3 আর 7। 3 আর 7 গুণ করলে 21 হয়। 21 মাইনাস 5 আর 5 গুণ করলে 25 হয়। তার মানে কত হবে? 4 হবে। সেম ভাবে এখন আমি কি -1 এর সহগুণক নির্ণয় করব। তাহলে -1 এর সহগুণক নির্ণয় করি।
সহগুণক নির্ণয় করলে -1 এর আগে কি চিহ্ন আছে বলো তো? -1 এর আগে আছে প্লাস চিহ্ন। তাহলে প্লাস চিহ্ন আমি আগে বসাবো। তাহলে এই লাইনটা বাদ, আমার এই লাইনটা বাদ। তাহলে এখানে আছে কত? 2 আর 7 গুণ করলে 14 আর 1 আর 5 গুণ করলে হয় 5। তাহলে 14 - 5, তাহলে থাকবে কত বলো তো? 9। এবার কার সহগুণক নির্ণয় করব? 2 এর সহগুণক নির্ণয় করলে এই সারি বাদ, এটা বাদ, তাহলে থাকবে এটা আর এটা, এটা আর এটা। তাহলে 5 আর 2 গুণ করলে কত হবে? 10, 1 আর 3 গুণ করলে হবে 3। তার মানে 2 এর সহগুণক -10 - 3 -7। সেম ভাবে আমরা কি করব? আবার সহগুণক নির্ণয় করব। কার সহগুণক নির্ণয় করব? এই +1 এর। তাহলে 1 এর সহগুণক হচ্ছে কি? 1 এর সহগুণক +1, আর আমার বাদ যাবে কি? এই সারি আর এই কলাম। তাহলে এই সারি আর এই কলাম বাদ দিলে 3 আর 2 গুণ হবে, 3 আর 2 গুণ হলে 6 মাইনাস -1 আর 5 গুণ করলে -5 +5, অর্থাৎ দ্যাট মিন্স 11। এখন আমি কার সহগুণক নির্ণয় করব? আবার সহগুণক নির্ণয় করব এই 5 এর। এই 5 এর সহগুণক নির্ণয় করতে গেলে এটা বাদ, এটা বাদ, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ। তাহলে 2 × 2 = 4, 35। তাহলে 5 এর সহগুণক হবে -7 × 2 = 14 -35। তাহলে আসতেছে কত? 21, 21। আবার কি 7 এর সহগুণক নির্ণয় করব? তাহলে 7 এর সহগুণক হবে কত? প্লাস চিহ্ন আছে প্রথমে, তাহলে এই সারি বাদ, এটা বাদ, হবে -1 আর 2। তার মানে কি -2 5 আর 7, 7 আর 3 গুণ করলে হবে হচ্ছে 21, 21, দ্যাট মিন্স -23। তার মানে আমি প্রত্যেকটা সহগুণক নির্ণয় করে ফেলেছি। এখন প্রত্যেকটা সহগুণক যদি আমি নির্ণয় করে ফেলি, তাহলে আমি এখন কি বের করব? সহগুণক দ্বারা এই ম্যাট্রিক্সটাকে রিপ্লেস করব। তাহলে কথাটা যেহেতু মনে আসলো বলে ফেলি, দেখো যে তুমি সহগুণক রিপ্লেস করে যে ম্যাট্রিক্সটা পাবা, সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? নতুন একটা প্রকরণ শিখে নাও তাহলে। এ ম্যাট্রিক্সের, এটা আমার মূল ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটা প্রত্যেকটা ভুক্তিকে তার সহগুণক দ্বারা আমরা রিপ্লেস করে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলবো আমরা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে বলো তো? এ ম্যাট্রিক্সের যদি সহগুণক ম্যাট্রিক্স হয়, তাহলে সহগুণক ম্যাট্রিক্স 2 দ্বারা আমি 2 এর ভুক্তি সহগুণক দ্বারা 2 কে রিপ্লেস করব। তাহলে কি -3, উপরে লিখি না, নিচে লিখি তোমাদের সুবিধার্থে। তাহলে আমি এই জায়গাটাতে লিখি, দেখো a = কি লিখবো? তাহলে আমি সহগুণক দ্বারা রিপ্লেস করতে, তাহলে সহগুণক ম্যাট্রিক্স। তাহলে 2 এর সহগুণক কি ছিল? -3, তাহলে কি -3। 3 এর সহগুণক ছিল -47, তাহলে -47। 5 এর সহগুণক ছিল 36, 36। 7 এর সহগুণক ছিল 4, 4 বসাও। -1 এর সহগুণক ছিল কত? 9, 9 বসাও। আর 2 এর সহগুণক ছিল -7, -7 বসাও। 1 এর সহগুণক কত ছিল? 11। 5 এর সহগুণক কত ছিল? 21। আর 7 এর সহগুণক কত ছিল? -23। তাহলে যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে সহগুণক। তাহলে এটা হচ্ছে আমার সহগুণক ম্যাট্রিক্স। তাহলে দেখো এই সহগুণক ম্যাট্রিক্স আমার প্রথমে কথা কি ছিল বলতে? অ্যাডজয়েন্ট বের করার জন্য, অ্যাডজয়েন্ট বের করার জন্য প্রত্যেকটা ম্যাট্রিক্সের ভুক্তির সহগুণক বের করব, সহগুণক দ্বারা ওই ভুক্তিগুলোকে রিপ্লেস করব, রিপ্লেস করে এই ম্যাট্রিক্সটাকে আমি এখন আবার কি করব? ট্রান্সপোজ করব, তাইলেই আমি পেয়ে যাব সহগুণক। তাহলে কি পেয়ে যাব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে ফেলি। তাহলে আমি অ্যাডজয়েন্ট সমান কি লিখে দিতে পারি বলো? অ্যাডজয়েন্ট অফ এ। আমি কার অ্যাডজয়েন্ট বের করতেছি? এ ডি জে দ্বারা অ্যাডজয়েন্টকে প্রকাশ করা হয়। অ্যাডজয়েন্ট অফ এ সমান কি হবে? এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ তোমাদেরকে শেখানো হয়েছে কি বলো তো? যে সারিগুলোকে কলাম বানাবো, কলামগুলোকে সারি বানাবো। তাহলে সারিগুলোকে কলাম বানিয়ে ফেলো। তাহলে এই প্রথম সারিকে কলাম বানাও, -3, -47, 36। 4টাকে বানাও, 4, 9, -7। এটাকে বানাও, 11, 21, -32। এটা ছিল আমার কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো কত কাট করে পুড়িয়ে তোমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। তার মানে কি? অ্যাডজয়েন্ট বের করার সোজা রুলসটা মাথার মধ্যে গেঁথে নাও এখনই। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে যে মূল ম্যাট্রিক্সটা থাকবে সেই মূল ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। আর সহগুণক বের করার ফর্মুলা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, আবার নতুন করে এটা দেখে নিবা। তারপরে কি? সেই সহগুণক দ্বারা প্রত্যেকটা ভুক্তিকে রিপ্লেস করব। আফটার দ্যাট ওই সহগুণক ম্যাট্রিক্সকে আমি কি করব? ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করলে আমি কি পেয়ে যাব? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব।
কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের পরে আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স দেখার আগে আমরা ম্যাট্রিক্সের অপারেশন অর্থাৎ যোগ গুণ এগুলো নিয়ে একটু আলোচনা করব। ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা শেষে দেখব, কারণ আমাদেরকে ইনভার্স বের করতে গিয়ে কিছু প্রয়োজনীয় তথ্য জানা খুব দরকার, যাতে আমাদের বেসিকটা একটু ভালো হয়। সেই জন্য আমি একটু লাস্টের দিকে এটা করাবো। তো এখন প্রথমেই যাব কি ম্যাট্রিক্সের অপারেশন। অপারেশনের মধ্যে প্রথম অপারেশন কি যোগ বা বিয়োগ। তো যোগ বিয়োগ ম্যাট্রিক্সের অপারেশনটা কিভাবে করতে পারি একটু দেখো, খেয়াল করো যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ দুটো একসঙ্গেই দেখিয়ে দিই। দেখো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ যদি করতে হয় তাহলে তোমাকে দুটো শর্ত অবশ্যই মনে রাখতে হবে। শর্তটা কি? শর্তটা হচ্ছে ম্যাট্রিক্স দুটোর ক্রম যেন সেম হয়, অর্থাৎ দুটি ম্যাট্রিক্সের মধ্যে যোগ তখনই সম্ভব যদি তাদের ক্রম সেম হয়। তাহলে কি লিখবো? ক্রম সেম হতে হবে। ক্রম মানে কি বলতো? সেই অর্ডার। অর্ডার কি হতে হবে? সেম হইতে হবে। তাহলে কি হতে হবে? দুটো ম্যাট্রিক্সের অর্ডার যদি সেম হয় তাহলেই আমি শুধুমাত্র কি করতে পারবো? যোগ বিয়োগ করতে পারবো। এখন কথা হচ্ছে, ঠিক আছে বুঝলাম যোগ বিয়োগ করব, কার সাথে কার যোগ বিয়োগ করব? প্রত্যেকটা সেম আইডেন্টিটি যুক্ত ম্যাট্রিক্সের ভুক্তির সঙ্গে অপর ম্যাট্রিক্সের সেম আইডেন্টিটি যুক্ত ম্যাট্রিক্সের ভুক্তি বিয়োগ করব। অর্থাৎ একই আইডেন্টিটি যুক্ত, একই পরিচয়ক যুক্ত ভুক্তিগুলোকে আমরা কি করব? যোগ বিয়োগ করব। করতে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একই পরিচয়ক যুক্ত। এখন একই পরিচয়ক যুক্ত বলতে কি মানে আমি আমার নিজের ভাষায় লিখেছি ভাই, একটু বুঝে নিতে হবে। সেটা কি দেখো, পরিচয়ক বলতে বুঝিয়েছি যে এ একটা ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্সে ছিল 5 7 2 7, এ একটা ম্যাট্রিক্স। আবার বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 9 2 7 2, এই একটা ম্যাট্রিক্স। এখন এই দুটো ম্যাট্রিক্সের আমি যোগ করতে যাচ্ছি, তার মানে কি a প্লাস b। তার মানে a প্লাস b যদি হয় তাহলে আসবে কত? 5 7 2 7 প্লাস 9 2 7 2, এটাকে আমি যোগ করব। তাহলে এটাকে যদি আমি যোগ করতে চাই আমার অর্ডারটা সেম হতে হবে। অর্ডার সেম আছে কিনা দেখে নাও। এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, এটা 2 বাই 2 ম্যাট্রিক্স, অর্ডার সেম আছে, তাহলে তার কোনো কোশ্চেনই নাই, আমি যোগ করতে পারবো। তাহলে যোগ করার সময় কাকে যোগ করব? একই পরিচয়ক যুক্ত ভুক্তিগুলোকে, দুটো ম্যাট্রিক্সের একই পরিচয়ক যুক্ত। দেখো এই ম্যাট্রিক্সটার জন্য এটার পরিচয়ক কি? 1 1, এই ম্যাট্রিক্সটার জন্য পরিচয়ক কি? 1 1। তার মানে এই ম্যাট্রিক্সের 1 1 এর সঙ্গে এই ম্যাট্রিক্সের 1 1 কে আমি যোগ করতে পারবো। 1 1 বলতে কি বুঝিয়েছি? নিশ্চয়ই প্রথম দিকে বুঝিয়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে কি 1 1 যুক্ত করতে পারবো, অর্থাৎ যোগ করব। তার মানে কি এটার সঙ্গে এটা যোগ করব। যোগ করলে কত হবে বলো তো? 14 হবে। আবার কি এটার সাথে, অর্থাৎ এটাকে 1 2, এটা 1 2, তাহলে এটার সাথে এটা যোগ করব, কত হবে বলো তো? 9 হবে। এটা হচ্ছে আমার কি বলো তো? 2 1, এটা আমার 2 1, অর্থাৎ সারি এবং কলামের অনুসারে তার আইডেন্টিটি। তাহলে 2 আর 7 যোগ করলে এটা 9 হবে, 7 আর 2 যোগ করলে এটা 9 হবে। তার মানে আমি যে এ বি ম্যাট্রিক্স যোগ করতেছি, যোগ করে আমি যা ভালো পাবো সেটা হচ্ছে এটা। যদি মাঝখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে এটা থেকে এটা বিয়োগ করতাম, এটা থেকে এটা বিয়োগ করতাম, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এখন দেখো সর্বশেষ আর একটা অপারেশন আমরা দেখব, সেটাকে বলা হয় স্কেলার গুণন। ম্যাট্রিক্সের স্কেলার গুণন। ম্যাট্রিক্সের স্কেলার গুণন কি? তুমি হয়তো দেখে থাকবা যে a এর আগে 3 গুণ আছে, a এর আগে 4 গুণ আছে, a এর আগে 5 গুণ আছে। মানে কি আমরা লিখি না বলো যে 4a। তার মানে এটা যদি 4a হয়ে যেত তাহলে কি হতো বলো? এই 4 দিয়ে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আমার গুণ হতো। আমি এখানে গুণ করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। গুণ হতো বলতে কি? গুণ হতো বলতে প্রত্যেকটা উপাদান এত দ্বারাকে গুণ করতাম। আমি প্রত্যেকটা উপাদানকে এত দ্বারা কি করতাম? গুণ করতাম। তাহলে প্রত্যেকটা উপাদানকে যদি এত দ্বারা গুণ করতাম তাহলে কি হতো দেখো? 20 28 8 28। তার মানে কি হতো? আমার এটা নতুন একটা ম্যাট্রিক্স পেতাম, সেটাই হতো আমার কি 4a ম্যাট্রিক্স। এটাকে আমরা বলে থাকি স্কেলার গুণন। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সকে যদি আমি স্কেলার রাশি দ্বারা গুণ করি বা স্কেলার মান দ্বারা গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান কি হবে? গুণ হয়ে যাবে। কার দ্বারা? যা দ্বারা আমি গুণ করতেছি। সেম কথা ভাগের জন্য। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি আমি স্কেলার দ্বারা ভাগ করি, স্কেলার রাশি, শুধু স্কেলার রাশি, অর্থাৎ 4 5 7 বা কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা বা ধনাত্মক সংখ্যা দ্বারা বা ঋণাত্মক সংখ্যা দ্বারা, অর্থাৎ বাস্তব সংখ্যা দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করলে কি হবে? প্রত্যেকটা উপাদান ওই সেম সংখ্যা দিয়ে ভাগ হয়ে যাবে। গুণের জন্য যেমন গুণ হবে, ভাগের জন্য যেমন ভাগ হবে। তো এটাই ছিল আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর স্কেলার গুণন। ঠিক আছে? তো এখন আমরা
পরে আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। আজকের লেকচার এখানেই শেষ করব। পরবর্তী লেকচারে আমরা ম্যাট্রিক্সের আরেকটা অপারেশন, গুণ অপারেশন এগুলো নিয়ে আলোচনা করব এবং ম্যাট্রিক্সের টোটাল নিয়ে আলোচনা করব।